দেখো আজকে আমি এই 6-7টা সেন্টেন্স এখানে লিখেছি, মোস্ট কমন সেন্টেন্স, এগুলো প্রায় আমরা ব্যবহার করে থেকে থাকি। এগুলো কিভাবে আমরা বলে থাকি, শক্ত কিচ্ছু নয়, শুধু যদি আমরা ফ্রেমিং অফ দ্য সেন্টেন্স জানি আর কোন কথার জন্য কি ব্যবহার করব, কোন ফ্রেজটা ব্যবহার করব, এটা যদি জানা থাকে তাহলে আমরা করতে পারি। যেমন একটা একটা করে দেখা যাক। আমি এসে পড়ায় তুমি ভ্যাবাচাকা খেলে নাকি। এই ভ্যাবাচাকা ইংরেজিটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এটা বলতে পারি। ভ্যাবাচাকা খাওয়া আর ভ্যাবাচাকা গ্রস্ত, একটা অ্যাডজেক্টিভ, একটা ভার্ব। দেখো এখানে আমি চারটে ওয়ার্ড লিখেছি। ডাম্বি ফাউন্ডেড, স্টুপিফাইড আর ফ্যাবারগাস্টেড। এই ইডিগুলো যদি বাদ দাও তাহলে বাকিটা হবে ভার্ব, আর যখন ইডি যুক্ত করেছো তিনটে হলো অ্যাডজেক্টিভ। এই তিনটেই অ্যাডজেক্টিভ। তার মানে ডাম্বি ফাউন্ডেড মানে হচ্ছে ভ্যাবাচাকা গ্রস্ত, স্টুপিফাইড ভ্যাবাচাকা গ্রস্ত, ফ্যাবারগাস্টেড ভ্যাবাচাকা গ্রস্ত। তাহলে আমি এসে পড়ায় তুমি ভ্যাবাচাকা খেলে নাকি, এটা ভার্বটা ব্যবহার না করে আমরা যেটা ব্যবহার করব অ্যাডজেক্টিভ ফর্মটা ব্যবহার করব, তাহলে আমাদের সেন্টেন্সটা করতে কোনো অসুবিধা নেই। আমাকে দেখে তুমি ভ্যাবাচাকা গ্রস্ত কি না, ভ্যাবাচাকা গ্রস্ত কি, এটা বললে আমাদের এই ইংরেজিটা হবে। তাহলে এখানে আমরা বলবো আর ইউ ডাম্বি ফাউন্ডেড। আমি এসে পড়ায় মানে আমি উপস্থিত হওয়ায়, অ্যাট মাই প্রেজেন্স। আর ইউ ডাম্বি ফাউন্ডেড অ্যাট মাই প্রেজেন্স, PRESENC। এইখানে খেয়াল করে দেখো, প্রেজেন্স মানে হচ্ছে উপস্থিতি, এটা হচ্ছে নাউন। প্রেজেন্ট মানে উপস্থিত হওয়া। আমি এখানে দেখা আছে, দেখো লিখেছি আমি এসে পড়ায়, সেখানে হতে পারে আমার উপস্থিতিতে, অন মাই প্রেজেন্স, অ্যাট মাই প্রেজেন্স, অন মাই প্রেজেন্স হতে পারে, আর অন মাই প্রেজেন্সও হতে পারে। তাহলে আর ইউ ডাম্বি ফাউন্ডেড অ্যাট মাই প্রেজেন্স বা অন মাই প্রেজেন্স, এটাও তুমি বলতে পারো। অথবা এই ডাম্বি ফাউন্ডেডের জায়গায় আমরা স্টুপিফাইড কথাটাও ব্যবহার করতে পারি বা ফ্যাবারগাস্টেড কথাটাও ব্যবহার করতে পারি। তাহলে আমরা কীভাবে বলবো, আর ইউ স্টুপিফাইড অ্যাট মাই প্রেজেন্স বা অন মাই প্রেজেন্স, আর ইউ ফ্যাবারগাস্টেড অ্যাট মাই প্রেজেন্স। বোঝা গেল? এখানে অ্যাট মাই প্রেজেন্স আর অন মাই প্রেজেন্স দুটোর মধ্যে একটু তফাৎ হবে মানেটা। অ্যাট মাই প্রেজেন্স বলতে আমি এসে পড়ায় বোঝাবে, আর অন মাই প্রেজেন্স যদি বলা হয় তার মানে আমার উপস্থিত, অর্থাৎ আমি উপস্থিত ছিলাম, সে চলে এসছে, সেরকম ক্ষেত্রে হবে অন মাই প্রেজেন্স। একটা লোক গিয়ে উপস্থিত হলো, উপস্থিত হয়ে আমাকে হঠাৎ দেখে সে ভ্যাবাচাকা খেয়ে গেল, সেখানে অন মাই প্রেজেন্স হবে। আর তারা ছিল, আমি গিয়ে হঠাৎ উপস্থিত হলাম, সেরকম ক্ষেত্রে হবে আমি উপস্থিত হওয়ায় অ্যাট মাই প্রেজেন্স। বোঝা গেল? এটা হচ্ছে প্রেজেন্সটা হচ্ছে নাউন ফর্ম, এর ভার্বের ফর্ম হচ্ছে প্রেজেন্ট। তারপরে দেখো, অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। কোনো কিছুর থেকে বেঁচে যাওয়া, সেটা দুর্ঘটনা হোক বা যে কোনো কারণে হোক, সেটাকে বলা হয় ন্যারো এস্কেপ অথবা ক্লোজ সেভ। ন্যারো এস্কেপ অথবা ক্লোজ সেভ। কার থেকে বেঁচে গেলাম? দুর্ঘটনা থেকে। তাহলে আমি অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে গেছি, আই ওয়াজ সেভড, এরকমভাবে তুমি বলতে পারো। কিন্তু সেটা না বলে আমরা যেরকম বলবো, যেটা বলে থাকি আমরা, যেটা বলা মোস্ট কনভিনিয়েন্ট, সেটা হচ্ছে আই হ্যাড এ ন্যারো এস্কেপ। কোত্থেকে? দুর্ঘটনা থেকে। ফ্রম। এবার দেখো, ফ্রমের পরে আমি অ্যান বসাবো না দি বসাবো। একটা যদি কোনো নির্দিষ্ট দুর্ঘটনার কথা বলে থেকে থাকি, একটা বাস দুর্ঘটনা হয়েছে, সেই বাসে করে আমি যাচ্ছিলাম, সেই অ্যাক্সিডেন্ট থেকে আমি বেঁচে গেছি, সেখানে হবে ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট।
আর যদি হয় যে কোনো একটা দুর্ঘটনার কথা বলছি, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটা বাস এসে হুড়মুড়িয়ে আমার ঘায়ের মধ্যে পড়লো, আমি অল্পের জন্য বেঁচে গেল, সেরকম ক্ষেত্রে হবে ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট। তাহলে আমরা এখানে দুটো কথা বলতে পারি, একটা অ্যান হতে পারে, একটা দি হতে পারে, সিচুয়েশন অনুযায়ী, ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট না হয়ে তোমার অন্য কিছু হতে পারে, যেমন বাড়িটা অল্পের জন্য আগুনের থেকে রক্ষা পেয়েছিল। আমরা যদি বলি বাড়িটা অল্পের জন্য বাবু আগুনের থেকে রক্ষা পেয়েছিল, দেখো এখানে অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে গেছি, সাবজেক্ট আমি। আর যদি বলি বাড়িটা অল্পের জন্য এখানে লেখাই আছে, অল্পের জন্য বাড়িটা অল্পের জন্য আগুন থেকে বেঁচে গেছিল, এই যদি থাকে সেখানে কি হবে, সেখানে সাবজেক্টটা কোনটা হবে, বাড়িটা। সেখানে আই হ্যাড এ ন্যারো এস্কেপের জায়গায় কি হবে, দি হাউস had a narrow escape from the fire। বুঝা গেল? দি হাউস একটা অল্পের জন্য একটা বাড়িতে আগুনের থেকে বেঁচে গেছে, আগুন লাগেনি, সবগুলোতে আগুন লেগে গেছে, কিন্তু সেই বাড়িটাতে আগুন লাগেনি, আর একটু হলে আগুন লেগে যেত, ঠিক আছে। তাহলে দি হাউস হ্যাড এ ন্যারো এস্কেপ ফ্রম দ্য ফায়ার, বোঝা গেল। তারপরে দেখো, রাম সত্যি বাপের বেটা, এইটা চিফ অফ দ্য ওল্ড ব্লক, ইংরেজিটা হচ্ছে এইটা, চিফ অফ দ্য ওল্ড ব্লক। তাহলে এখানে একটাই খালি ব্যাপার আছে, রাম বাপের বেটা, রাম ইজ এ চিফ অফ দ্য ওল্ড ব্লক, শুধু এই সত্যি এর জন্য আমরা কি করব, তাহলে বলবো আমরা রাম ইজ এ চিফ অফ ওল্ড ব্লক। তাহলে এই সত্যির জন্য আমরা যেটা বলবো সেটা হচ্ছে রিয়েলি, REALLY, রাম ইজ রিয়েলি এ চিফ অফ ওল্ড ব্লক। দেখো এই অ্যাডভার্বগুলো ব্যবহারটা কোন জায়গায়, পজিশন, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। রাম ইজ রিয়েলি এ চিফ অফ ওল্ড ব্লক। তারপরে দেখো, আমার ওপর ঝাল ঝাড়তে এসো না, হ্যাঁ ভালো করে খেয়াল করে দেখো, এটা কি আছে, এসো না, আসা ইংরেজি কাম, কিন্তু আমরা বলার সময় কাম কথাটা ব্যবহার করি না, আমরা অন্যভাবে বলি। আর ঝাল ঝাড়তে আসা, টু ভেন্ট স্প্লিন অন সামবডি, এখানে আরেকটাও আসে, আরেকটা ইংরেজি ব্যবহার করা যায়, সেটা হচ্ছে রেথ, WRATH, রেথ মানে হচ্ছে কি, ক্রোধ, রাগ। দেখো এই যে এর আগে তোমাদের ভিডিওতে আমি করিয়েছিলাম, আমার ওপর ঝাল ঝাড়তে শোনাই, ঝাল ঝাড়া ইংরেজিটা আমরা বলেছিলাম টু পে অফ ওল্ড স্কোর, সেখানে বলেছিলাম টু পে অফ ওল্ড স্কোর্স। দুটোর মধ্যে একটু তফাৎ আছে, টু পে অফ ওল্ড স্কোর্স আর টু ভেন্ট স্প্লিন অন সামবডি, টু ভেন্ট রেথ অন সামবডি, দুটোর মধ্যে একটু তফাৎ। কি তফাৎ? দুটোর মধ্যে তফাৎ হচ্ছে, দেখো এটা অনেক সময় তোমরা খেয়াল করে দেখবে, বাড়ির 4-5 জন লোক আছে, একজনের ওপর রাগ হয়েছে, সেই রাগটা অন্যের উপরে ঝাড়ছে। আমার সঙ্গে আমার ছেলের কথা কাটাকাটি হয়েছে, মনোমালিন্য হয়েছে, কিন্তু আমার বোন আমার সঙ্গে কথা বলতে এলো, এই যে আমার রাগটা রয়ে গেছে, ওই রাগটা আমি বোনের ওপরে ঝাড়লাম, সেরকম ক্ষেত্রে হয় টু ভেন্ট স্প্লিন অন সামবডি। আর এই যে টু পে অফ ওল্ড স্কোর্স, এটা কোন জায়গায় হবে, আমি কারোর সঙ্গে একটা খারাপ ব্যবহার করেছিলাম, কারো একটা ক্ষতি করেছিলাম, সে সুযোগ পেয়ে সেই ঝালটা আমার ওপরে ঝাড়লো, আমি যেটা করেছিলাম অতীতে, সেরকম ক্ষেত্রে হয় টু পে অফ ওল্ড স্কোর্স। দুটো তফাৎ বোঝা গেল। তাহলে আমার ওপর ঝাল ঝাড়তে এসো না,
সেখানে কী হবে, এসোটা বলতে আমার ঝাল ঝাড়ার চেষ্টা করবো না। ডোন্ট ট্রাই, আমরা বলবো ডোন্ট ট্রাই টু ভেন্ট স্প্লিন অন মি। এই যে অন সামবডি, সামবডিটা কি আমার উপরে, তাহলে এখানে হবে মি। ডোন্ট ট্রাই টু ভেন্ট স্প্লিন অন মি। এখানে কি হতে পারে, এই স্প্লিনের জায়গায় আমরা এটাও ব্যবহার করতে পারি, ডোন্ট ট্রাই টু ভেন্ট ইয়োর রেথ, ভেন্ট ইয়োর রেথ, WRATH, মানে তোমার ক্রোধ আমার উপর ঝেড়ো না। ডোন্ট ট্রাই টু ভেন্ট ইয়োর রেথ অন মি। বোঝা গেল? তারপরটা দেখো, পরীক্ষায় ফেল করে মেয়েটা কান্নায় ভাসিয়ে দিল। দেখো আমরা বাংলায় একরকমভাবে বলি, ইংরেজিতে বলার সময় আমরা অন্যরকমভাবে বলি। মেয়েটা ফেল করে, পরীক্ষায় ফেল করে মেয়েটা কান্নায় ভাসিয়ে দিল। বলার সময় আমরা বলি, ইংরেজিতে বলার সময় বলি মেয়েটা পাস করতে না পেরে। ফেল করা আর পাস করতে না পারা দুটো একই জিনিস হয়। তাহলে কান্নায় ভাসিয়ে দিল, কান্নায় ভাসিয়ে দেওয়ার মানে কি, টু উইপ এ ফ্লাড অফ টিয়ার্স, টু উইপ এ ফ্লাড অফ টিয়ার্স। ভাসিয়ে দিল এটা পাস্ট টেন্স, তাহলে কী হবে, উইপের জায়গায় উইপের পাস্ট টেন্স ব্যবহার করবো, উইপড, উইপ নয়, উচ্চারণটা ওয়েপ্ট হয়, ঠিক আছে? তাহলে পরীক্ষায় ফেল করে মেয়েটা কান্নায় ভাসিয়ে দিল, মানে পরীক্ষায় ফেল করে, পাস করতে না পারা। দুরকমভাবে বলতে পারো পরীক্ষায় ফেল করে। দেখো দুরকম আমরা বলতে পারি পরীক্ষায় ফেল করে, বিইং ফেলড, বিইং ফেলড, বিইং ফেলড, in the exam, in the exam, এটা বড় হাতে লিখেছি ভুল করে, এটা ছোট হাতের হবে, হ্যাঁ? এক্সাম, কমা, কমা বলার সময় তো কমা হয় না, সেখানে থামতে হয়। দি গার্ল, দি গার্ল ওয়েপ্ট, এই উইপে পাস্ট টেন্স করলাম ওয়েপ্ট এ ফ্লাড অফ টিয়ার্স। তাহলে বিং ফেলড ইন দ্য এক্সাম, দি গার্ল ওয়েপ্ট এ ফ্লাড অফ টিয়ার্স। এই যে বিং ফেলড ইন দ্য এক্সাম, বিং ফেলড ইন দ্য এক্সাম, সেখানে আমরা অন্যরকমভাবে বলে থেকে থাকি বা বলতে পারি। এখানে কি হবে, নট বিং, নট বিং এবল, এবল to pass the exam, তাহলে not being able to pass the exam, the girl wept a flood of tears। দুরকমভাবে হতে পারে, একটা হচ্ছে ফেল করে আর একটা পাস করতে না পেরে। ফেল করে বিং ফেলড ইন দ্য এক্সাম, পাস করতে না পেরে নট বিং এবল টু পাস দ্য এক্সাম। বোঝা গেল? এইবার দেখো এখানে দুটো জিনিস দেখো, একটা দেখো কুটি কুটি লিখেছি, একটা লিখেছি হেসে খুন। দুটোর ক্ষেত্রে দুরকম ইংরেজি হয়। হেসে কুটি কুটি জায়গায় হয় টু স্প্লিট ওয়ান সাইড উইথ লাফটার, এইটা কমন, উইথ লাফটার এটা কমন। তফাৎ কোথায় হচ্ছে, টু স্প্লিট ওয়ান সাইড একটা, আর টু কনভালস, এই দুটো হচ্ছে তফাৎ। যখন আমরা হেসে খুন বলবো তখন বলবো টু কনভালস, মানে কনভালস বলবো। আর যখন হেসে কুটি কুটি বলবো তখন স্প্লিট ওয়ান সাইড বলবো। তাহলে ইংরেজিটা কীরকমভাবে হবে, আমার কথা শুনে সে হেসে কুটি কুটি, স্প্লিটের পাস্ট টেন্সও স্প্লিটই হয়। তাহলে সে, হি স্প্লিট, স্প্লিট ওয়ান সাইড মানে তার সাইড, হি স্প্লিট হিজ সাইডস। এইবার দেখো আমার কথা শুনে, এই যে পার্টটা, এটা আমার কথা শুনে অ্যাট মাই ওয়ার্ডস, আমার কথা শুনে অ্যাট মাই ওয়ার্ডস।
অ্যাট মাই ওয়ার্ডস। তাহলে কোথায় গেল, আমার কথা শুনে সে হেসে কুটাকুটি, হি স্প্লিট হিজ সাইডস অ্যাট মাই ওয়ার্ডস। হয়েছে? কিন্তু যদি বলি সে আমার, আচ্ছা এখানে লেখা একটা কথা বলেছি, উপস্থিত সকলে, উপস্থিত সকলে এটা একটু এক্সট্রা আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেইটাকে কিভাবে জুড়ব, সকলে মানে এভরিবডি, সকলে বলতে এভরিবডি, তাহলে EVERY, everybody present there, তার মানে সেখানে যারা উপস্থিত ছিল, এভরিবডি প্রেজেন্ট দেয়ার, কি করলো, হেসে খুন, কনভালসড, কনভালসড, CONVULSED, convulsed with laughter আমার কথা শুনে at my words। তার দুটো তফাৎটা খেয়াল করে দেখো, হেসে খুন, কনভালস, হেসে খুন হওয়া, যদি আমরা ভার্ব হিসেবে বলি তাহলে বলবো টু কনভালস উইথ লাফটার, হেসে খুন হওয়া, টু কনভালস উইথ লাফটার, হেসে কুটি কুটি হওয়া, টু স্প্লিট ওয়ান সাইড উইথ লাফটার। যেহেতু হেসে খুন হলো পাস্ট টেন্স, সেই জন্য এভরিবডি প্রেজেন্ট দেয়ার, কনভালস উইথ লাফটার অ্যাট মাই ওয়ার্ডস। আর এখানে হি স্প্লিট হিজ সাইডস অ্যাট মাই ওয়ার্ডস, সে আমার কথা শুনে হেসে কুটি কুটি হয়েছিল। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি। হয়তো একটু ভালো করে খেয়াল করে দেখো, এটা প্র্যাকটিস করে নাও, এটা রোজই প্রায়শই আমরা ব্যবহার করে থেকে থাকি। সুতরাং একটু বারবার না দেখলে কিন্তু মনে থাকবে না। হ্যাঁ, ফ্রেজগুলো শিখে নাও আর ফ্রেমিং অফ দ্য সেন্টেন্সটাও বুঝে নাও। ওকে, থ্যাংক ইউ।